হয়েছে। আর ওকে, সো যারা ক্লাস করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে জয়েন করে আমাদের সাথে তোমার এই ছোট্ট এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য। সো এখন চলে যাই আমাদের ক্লাসে। ম্যানেজমেন্টে কথা বলার আগে ফার্স্টেই আমি তোমাদেরকে আজকে এক্সাম হলে যা যা করতে হবে সেটার কিছু বিবরণ দিব। বিকজ এক্সাম হলে যাবার পর এই যে ম্যানেজমেন্ট ক্লাস, ম্যানেজমেন্ট পরীক্ষা দেওয়ার আগে যেহেতু অনেক থিওরিটিক্যাল লেখা, অনেক কিছু লিখতে হবে। সো অনেকেই না পরীক্ষা শেষ করতে পারে না। তো ফার্স্ট ক্রাইটেরিয়া আজকে আমরা জানি কথা বলতে, সেটা হচ্ছে এক্সাম শেষ করা। এক্সাম শেষ করা তোমাদেরকে এবার 7টা সৃজনশীল অ্যান্সার করতে হবে, রাইট? 7টা প্রশ্ন অ্যান্সার করতে হবে। তো আমি জানি যে 7টা প্রশ্ন অ্যান্সার করা আসলে একটা নাইটমেয়ার, কারণ আমি যখন পরীক্ষা দিয়েছিলাম আমার 6টা ছিল এবং আমার ইয়ারে ইনফ্যাক্ট অনেকে পরীক্ষা দিয়ে শেষ করতে পারতো না। তো 7টা প্রশ্ন অ্যান্সার করার জন্য তোমাকে কিছু স্টেপস ফলো করতে হবে। প্রথমত তোমাকে মেক শিওর করতে হবে যে তুমি এক্স্যাক্টলি 7টা প্রশ্ন অ্যান্সার করে পরীক্ষা হল থেকে বের হচ্ছ। বিকজ আমরা সবাই চাই আমাদের একটা A+ চলে আসুক। এই A+টা পাওয়ার জন্য, এটা আমাদের যেহেতু সবার অবজেক্টিভ A+ পাওয়া, এবং আমি চাই যারা আজকে আমার সাথে ক্লাস করছো তাদের সবার একটা করে A+ কনফার্ম হয়ে যাক, ঠিক আছে? সো আমরা 7টা প্রশ্ন অ্যান্সার করার জন্য প্রথমে যেটা করব, কোয়েশ্চেন সিলেকশন, ভেরি ইম্পর্টেন্ট। কোয়েশ্চেন যদি তুমি ভুল সিলেক্ট করো তাহলে তোমার পরীক্ষাটা শুরুতেই একদম বিসমিল্লাতেই খারাপ হয়ে যাবে। সো কোয়েশ্চেন সিলেকশনের জন্য অনেকে বলে যে গ এবং ঘ অর্থাৎ 3 এবং 4 নাম্বার যে দুটো প্রশ্ন, এই দুটো প্রশ্ন যারা ভালো করে পারো বা যেই প্রশ্নে এই দুটো তুমি ভালো করে জানো, ওই দুটো যাতে অ্যান্সার করা হয়। কিন্তু আমার মনে হয় যেই প্রশ্নে তুমি ক এই উত্তরটা ভালো করে জানো, তোমার সেই প্রশ্নটা উত্তর করা উচিত। কেন বলছি? বিকজ ক এই প্রশ্নটাতে এক মার্কস থাকে। তো সেই 1 নাম্বার পাওয়ার জন্য তোমাকে খুব সলিড একটা ডেফিনেশন দিতে হয়। আমরা যখন ম্যানেজমেন্ট ক্লাস করেছিলাম আমরা বিভিন্ন সময় তোমাদেরকে ডেফিনেশন নিয়ে কথা বলেছিলাম, যে একটা সেন্টেন্সে কিভাবে একটা প্রশ্নের উত্তর করা যায় খুব সুন্দর করে। তো এই একটা প্রশ্নের উত্তর তুমি যখন খুব কনফিডেন্টলি দিতে পারছো, তখন কিন্তু একটা প্রবাদ তোমার ক্ষেত্রে খেটে গেল, সেটা হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। এই একটা কথা আমরা সবাই জানি। সো তোমার টিচারের পার্সপেক্টিভ থেকে চিন্তা করো, যখন তুমি ক্লাস করছো, আচ্ছা যারা ক্লাস করছো তাদের একটু দেখে নিই যে তাদেরকে আমাদের কিছু বলার আছে কিনা। আচ্ছা, আতিফ বলেছো যে এটা কমার্সের জন্য। হ্যাঁ আতিফ, এটা বিজনেস স্টাডিজের একটা ক্লাস। তোমার যদি কোনো ক্লাসের প্রয়োজন হয়ে থাকে তুমি সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে মেনশন করে দাও। আমি টিমের সাথে যোগাযোগ করে তোমাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যে নেক্সট তোমার পছন্দের ক্লাসটা কবে হতে যাচ্ছে। ওকে, সো বলছিলাম ক বা 1 নাম্বারের জন্য যে প্রশ্নটা উত্তর করতে হবে সেটা নিয়ে। তো সেই 1 নাম্বারের উত্তর করার জন্য তোমাকে বেসিক্যালি যেটা করতে হবে, তোমাকে প্রথমে খুব কনফিডেন্টলি একটা ডেফিনেশন অ্যান্সার করতে হবে। তো এই ডেফিনেশনটা তুমি যখন পেয়ে যাচ্ছ তখন কি হচ্ছে, তোমার টিচারের তোমার উপর একটা আস্থা বা একটা ট্রাস্ট বিল্ড আপ হচ্ছে যে না, তাকে আমি 50% A+, 50% সে A+ এর 50% অলরেডি অ্যাচিভ করে ফেলছে। কেন? বিকজ সে ক অর্থাৎ 1 নাম্বার প্রশ্নের উত্তরটা খুব সলিড একটা অ্যান্সার দিতে পেরেছে। তো যেই প্রশ্নে তুমি 1 নাম্বার অর্থাৎ ক প্রশ্নটার খুব ভালোভাবে অ্যান্সার করতে পারবে, সেই প্রশ্নগুলো তুমি সিলেক্ট করবে পরীক্ষার হলে অ্যান্সার করার জন্য। নাম্বার 1। নাম্বার 2, পরীক্ষার হলে যেহেতু থিওরিটিক্যাল এক্সাম, সো হাইলাইট করা ভেরি ইম্পর্টেন্ট। সো তুমি হাইলাইট করবে এবং হাইলাইট করার জন্য তুমি ব্লু পেন ইউজ করবে। একটু বোর্ডে মার্ক করে দিই, যারা কিনা পরে আসবে তারা হয়তো এটা বুঝতে পারবে না। সো ব্লু পেন ইজ আ মাস্ট। ব্লু পেন এই জন্য মাস্ট বিকজ তুমি যদি ব্লু পেন ইউজ না করো তাহলে পরীক্ষার হলে তোমার খাতায় তুমি যে মার্ক করবে কিছু পয়েন্টস, ওগুলো ঠিক মতো বুঝতে পারবে না টিচাররা। আর টিচাররা যখন খাতা দেখেন তারা কিন্তু অনেক খাতা নিয়ে বসেন। তাদের মেন্টালিটিটাও একটু চিন্তা করো, তাদেরকে একটু ইজি করে দাও তোমাকে জাজ করার ক্ষেত্রে। তোমাকে এই যে A+, এটা যেন খুব হাসি মুখে টিচার দিয়ে দেন। সো তোমাকে করতে হবে কি, তোমাকে একটু হাইলাইট করতে শিখতে হবে। আর এই হাইলাইট করার জন্য কেবলমাত্র ব্লু পেন ইউজ করবে। অনেকে বিভিন্ন সময় কোশ্চেন করে থাকো যে আপু গ্রিন কালার পেন ইউজ করা যাবে কিনা। গ্রিন কালার পেন আমরা জনসাধারণ ব্যবহার করি না, এটা সাধারণত প্রেসিডেন্টের ব্যবহার করে থাকেন। সো আজকে যেটা বলে দিলাম, তুমি তোমার বন্ধুকেও ট্যাগ করে ভিডিওটা শেয়ার করে জানিয়ে দাও যে তাদের মধ্যে যদি কেউ গ্রিন পেন ইউজ করে থাকে আজকের পর থেকে যেন একেবারেই না করে। আর হ্যাঁ, কেউ কিন্তু ব্লু পেন ইউজ করার চক্করে আবার একদম পরীক্ষাটা খারাপ দিয়ে আসলে কিন্তু ব্লু পেন ইউজ করে আসলে সেক্ষেত্রে কিন্তু তোমাকে এটা হেল্প করবে না। সো এই 7টা প্রশ্ন খুবই যুগান্তকারী একটা পদক্ষেপ। বিকজ যারা থিওরিটিক্যাল এক্সাম দিচ্ছে ম্যানেজমেন্টের জন্য স্পেশালি 7টা কোশ্চেন অ্যান্সার করাটা একটু কষ্টকর, এটা আমরা সবাই জানি। তো এই 7টা প্রশ্নের মধ্যে সলিড অ্যান্সার বা টু দি পয়েন্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। খুব বেশি আজগুবি কথাবার্তা লিখো না। যে প্রশ্নটার অ্যান্সার তুমি জানো না, খুব সলিড একটা অ্যান্সার দিয়ে আসো। 1 লাইনে তুমি যেটা জানো সেটাই বলে আসো। আর
কোনো পরীক্ষার কোনো প্রশ্ন ছেড়ে এসো না প্লিজ, এটা একটা রিকোয়েস্ট যে কেউ পরীক্ষার হলে একেবারেই ছেড়ে আসার চেষ্টা করো না, বিকজ ছেড়ে আসলে টিচারের জন্য মার্কস দেওয়াটা আরো কষ্টের হয়ে দাঁড়ায়। আচ্ছা, তো এখন যেহেতু আমরা ক্লাস নিয়ে কথা বলেই ফেললাম, আচ্ছা আমাদেরকে আইসিটি ক্লাসের জন্য রিকোয়েস্ট করেছো অনেকে, রাকা বলেছো, আচ্ছা আসিফ বলেছো, নির্ঝর বলেছো। এক্স্যাক্টলি আইসিটি ক্লাসের জন্য আমরা আমাদের যারা লাইভ টিচার আছে তাদেরকে আমরা যোগাযোগ করেছি, যারা সম্ভব হবে আগামীকালকে আমরা চেষ্টা করবো যদি সম্ভব হয় একটা আইসিটি ক্লাস নিয়ে নেওয়ার, বিকজ স্টুডেন্টদের মধ্যে অনেক আগ্রহ এটা নিয়ে। তবে যেহেতু এটা তোমার একটা এইচএসসির প্রি এইচএসসি ক্লাস, সো এই প্রি এইচএসসি ক্লাসে তোমাকে কিন্তু সবকিছু সম্বন্ধে একটা ধারণা করে পরীক্ষার হলে যেতে হবে। সো আজকে যেহেতু তোমার কাছে একটা রাত বেশ ভালো একটা সময়, তুমি যদি থিওরিটিক্যাল সাবজেক্টগুলোতে পড়ে রাখতে চাও আজকে দিনটাকে তুমি কাজে লাগাতে পারো। দ্যাটস ওয়াই আজকে আমরা একটু রিভিউ ক্লাস করতে যাচ্ছি। সো ফার্স্টেই তোমাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন, এই প্রশ্নটা আমাকে উত্তর করার সাথে সাথে আমরা তোমাদের সাথে আমাদের বেসিক আজকে যা যা নিয়ে আলোচনা করবো সেই টপিকটাতে চলে যাবো। সো প্রশ্ন নিয়ে কথা বলা শেষ, এখন আমরা আচ্ছা চলে যাচ্ছি আমাদের প্রথম প্রশ্নে। ঝটপট, খুব বেশি সময় আমি দিতে যাচ্ছি না আজকে, ঝটপট আমাকে একটু কমেন্ট সেকশনে বলে দাও যে এটার রাইট অ্যান্সারটা কি হবে। আচ্ছা অ্যাকাউন্টিং নিয়ে আমি একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, প্রশ্নটার আমি অ্যান্সারটা দিয়ে দিচ্ছি। প্রশ্ন করেছো আফরান শোভন। আচ্ছা আফরান বলেছো যে আপু অ্যাকাউন্টিং ক্লাস কখন হয়, আর অ্যাকাউন্টিং ক্লাস নেওয়ার জন্য আমরা যতটুকু সম্ভব চেষ্টা করবো অ্যাকাউন্টিং ক্লাসটা নেক্সট কোনো একটা উইকে নিয়ে নেওয়ার, বিকজ আমরা জানি যে তোমাদের অ্যাকাউন্টিং পরীক্ষা 22 তারিখে, রাইট? 22 তারিখে অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার, সো এর আগে আমি চেষ্টা করবো অ্যাকাউন্টিং একটা ক্লাস নিয়ে নেওয়ার। ওকে, সো আমি তোমার রিকোয়েস্টটা নিচ্ছি। সো প্লিজ আমাকে একটু ঝটপট অ্যান্সার করে দাও যে সমুদ্র থেকে লবণ আহরণ নিম্নের কোন ধরনের শিল্প। তুমি যদি অ্যান্সার করে দাও তাহলে আমি বুঝতে পারবো ঠিক কোন জায়গায় তুমি আছো এবং তোমাকে পড়ানোর জন্য আমাকে কোন জায়গা থেকে শুরু করতে হবে। সমুদ্র থেকে লবণ আহরণ নিয়ে আমাকে ফার্স্ট রাইট অ্যান্সার, আচ্ছা ফারজানা বলেছে সি হবে, সাইফুল বলেছে সি হবে, মিঠু বলেছে সি হবে, আচ্ছা রাসেল বলেছো, ওকে আরিফুল, থ্যাংক ইউ সো মাচ গাইস। আমি রাইট অ্যান্সারটা নিয়ে নিচ্ছি যে সমুদ্র থেকে লবণ আহরণ শব্দটার জন্য এটা নিষ্কাশন শিল্প হবে। থ্যাংক ইউ সো মাচ গাইস। সো যেহেতু আমাদেরকে রাইট অ্যান্সারটা পেয়ে গিয়েছি, আমরা এখানে আর সময় নষ্ট না করছি, আমরা আমাদের পরবর্তী কোয়েশ্চেনে চলে যাচ্ছি। আর যারা আমাদেরকে রাইট অ্যান্সারটা করতে চাও তারা এখন একটু পজ দাও, আমরা এখন এই প্রশ্নটা থেকে সুইচ করে আরেকটা প্রশ্ন চলে যাচ্ছি। সো যারা আমাদেরকে রাইট অ্যান্সার দিতে চাও তারা এখন একটু ধৈর্য ধরো, আমি তোমাদেরকে নেক্সট আরেকটা কোয়েশ্চেন দিচ্ছি, আশা করব সেই প্রশ্নটার উত্তর তুমি ঠিকঠাক মতো দিতে পারবে। প্রশ্নটা হচ্ছে বন থেকে কাঠ নিয়ে যদি তুমি আসবাবপত্র তৈরি করো তাহলে সেটা কি ধরনের শিল্প হবে। আমি আগের প্রশ্নটার সাথে মিল রেখে একটা প্রশ্ন করেছি, একটু চেষ্টা করে দেখো এই প্রশ্নের উত্তরটা তুমি কত তাড়াতাড়ি দিতে পারো। বনের কাঠ ব্যবহার করে আসবাবপত্র তৈরি করা কোন ধরনের শিল্প, একটু আমাকে ঝটপট প্রশ্নটার রাইট অ্যান্সারটা করে দাও। আচ্ছা আমি অ্যান্সার পেয়ে যাচ্ছি অনেকের কাছ থেকে। আচ্ছা আবু জুবাইর বলেছো এ হবে, রাইট কি রং আমি এটা পরে বলছি। আর অন্তরা বলেছো সি হবে, ফারজানা বলেছো এ হবে, প্রজনন বলেছো লিখন, না ভাই প্রজননটা রাইট অ্যান্সার না, আমি একটা অলরেডি বাদ দিয়ে দিলাম। আচ্ছা তরিকুল বলেছো এ হবে, আফনান বলেছো এ হবে, মাহবুব বলেছো এ, অনেকগুলো এই অ্যান্সার পাচ্ছি। আচ্ছা এখন আমি বলে দিই যে রং অ্যান্সার গুলো কোনটা। প্রজনন শিল্প হবে না, বিকজ বলেছিলাম যখন একটা পণ্য ব্যবহার করে তুমি আরো অনেকগুলো পণ্য উৎপাদন করতে পারছো, যখন সেগুলো বায়োলজিক্যাল হচ্ছে বা এগ্রিকালচার রিলেটেড হচ্ছে তখন সেগুলো হবে প্রজনন। আর নিষ্কাশন হবে যখন তোমাকে বলা হবে আহরণ করা বা নিষ্কাশন করা, এই দুটো শব্দ দেখে তুমি বুঝতে পারবে যে এটা নিষ্কাশন শিল্প। এখানে একটা ট্রিক ব্যবহার করা হয়েছে যে বন থেকে কাঠ, আমি কিন্তু বলিনি বন থেকে কাঠ আহরণ, আমি জোর দিয়েছি কিছুর উপর, আমি জোর দিয়েছি আসবাবপত্র তৈরি করা কোন ধরনের শিল্প। যেহেতু বলেছি আসবাবপত্র তৈরি করা কোন ধরনের শিল্প, সেটা বনের কাঠ দিয়ে হবে, এটাই স্বাভাবিক। দেয়ারপর আসবাবপত্র তৈরি করাটা আমার উৎপাদন শিল্প এবং উৎপাদন শিল্পটাই হচ্ছে রাইট অ্যান্সার। ধন্যবাদ যে তোমরা আমাদের সাথে এই শিল্পের টপিকটা খুব মনোযোগ দিয়ে করেছিলে, এটা জানতে পারি খুব ভালো লাগছে। তো এখন যেহেতু আমরা একটু অ্যাডভান্স লেভেলে চলে আসছি তোমাদেরকে ট্যাগ করার জন্য, একটু নক করে দেখার জন্য যে ঠিক কোন পজিশনে তুমি আছো, আমরা আরো কিছু টপিক নিয়ে কথা বলবো। ফার্স্ট অফ অল চলে যাচ্ছি শিল্পে। আচ্ছা তো আমরা উৎপাদন শিল্প নিয়ে বিভিন্ন সময় কথা বলেছি এবং স্টুডেন্টদের মধ্যে একটু
একটু কনফিউশন দেখা যায় শিল্প এটা মনে রাখতে। তো এই উৎপাদন শিল্পের ভাগগুলো আজকে আরেকবার একটু রিভিউ করব, দেন আমরা আরো কিছু প্রশ্নের দিকে যাব। সো উৎপাদন শিল্প এটা নিয়ে আজকে কথা বলবো। উৎপাদন শিল্পের 5টা ভাগ নিশ্চয়ই তোমাদের সবার মনে আছে। তো উৎপাদন শিল্পের সেই 5টা ভাগ নিয়ে ফার্স্টে কথা বলি। প্রথমে বলবো বিশ্লেষণ নিয়ে কথা, অর্থাৎ বিশ্লেষণ শিল্প। বিশ্লেষণ শিল্প খুবই সিম্পল, তোমাকে মনে রাখার জন্য যেটা করতে হবে তা হচ্ছে বিশ্লেষণ মানে যখন পণ্য থাকবে, খেয়াল করে দেখো আমার বেসিক্যালি পণ্য যেটা সেটা হবে একটা, এবং এই পণ্যটা আসার জন্য আমার বেসিক্যালি কাঁচামাল হবে একটা। আমি একটু ভুল করে ফেলেছিলাম, আশা করি তোমরা আমাকে এটার জন্য ক্ষমা করে দিতে পারো। সো আমার কাঁচামাল হবে একটা, এবং এই একটা কাঁচামাল থেকে আমার অনেকগুলো পণ্য বেরিয়ে আসবে। এই যে বললাম একটা কাঁচামাল থেকে অনেকগুলো পণ্য বেরিয়ে আসবে, এই একটা কাঁচামাল থেকে যখন অনেকগুলো পণ্য আসে সেটাকে আমরা বলে থাকি বিশ্লেষণ শিল্প। সো কিভাবে বিশ্লেষণ শিল্পটা আমি আইডেন্টিফাই করবো সেটা বলছি। মনে করো তুমি যখন কথা বলছো, সে ফর এক্সাম্পল খনিজ কয়লা। আচ্ছা, খনিজ কয়লা, তোমাকে যখন প্রশ্ন করা হবে খনিজ কয়লা কি ধরনের পণ্য, এই খনিজ কয়লা সংক্রান্ত প্রশ্নের উত্তর করার জন্য তোমাকে একটু খেয়াল করতে হবে খনিজ কয়লাটাকে কি ভেঙে অনেকগুলো পণ্য তৈরি করা যায় কি না। যদি অনেকগুলো পণ্য তৈরি করা যায়, যদি তোমার অ্যান্সার হয় ইয়েস, তখন তুমি বলবে এটা বিশ্লেষণ শিল্প। কিভাবে বুঝবো? যেমন কয়লা থেকে তুমি পাও কোক কয়লা, কয়লা থেকে আমরা ন্যাপথলিন পাই। এইসব কারণে যখন একটা খনিজ কয়লা যেটাকে তুমি ব্যবহার করতে পারো না, যেমন খনিজ তেল আমরা ব্যবহার করতে পারি না, কিন্তু সেই খনিজ তেল থেকে যখন আমরা পেট্রোল ডিজেল ব্যবহার করি, তখন আমরা সেগুলোকে বলে থাকি একটা বিশ্লেষণ শিল্প। তো এই বিশ্লেষণ শিল্পটা যেহেতু তুমি বুঝে গেলে, এখন আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই। বিশ্লেষণ শিল্পের পর যেটা দেখাবো, আচ্ছা দেখি আমাদের কমেন্ট সেকশন যারা আছে তাদেরকে কিছু বলার আছে কিনা। আচ্ছা, আমাদের যারা নাকি 10 মিনিট স্কুলের মেম্বার্স, ওরা কিন্তু তোমাদেরকে ক্লাসের মাঝখানে অনেকগুলো কুইজ বা প্র্যাকটিস টেস্ট বিভিন্ন সময় তোমাদেরকে কমেন্টে সার্কুলেট করে দিচ্ছে। সো আমি খুবই অ্যাপ্রিশিয়েট করবো তোমরা যদি কুইজ টেস্টগুলোতে একটু পার্টিসিপেট করে নাও, তাহলে কি হবে পড়াগুলোর সাথে তোমাদের মিলটা খুঁজে পাবে পরীক্ষার হলে এক্স্যাক্টলি কি কি আসছে সেটা নিয়ে। সো চলে যাই আমাদের পরবর্তী টপিকে। আচ্ছা, সো যৌগিক শিল্প। বিশ্লেষণ শিল্পতে বলেছিলাম আমার কাঁচামাল থাকবে একটা আর পণ্য হবে অনেকগুলো। আর যৌগিক শিল্পে ঠিক অপোজিটটা, যেটা প্রথমে ভুল করে লিখে ফেলতে গিয়েছিলাম, সেটাই যে আমার পণ্য হবে বেসিক্যালি একটা, কিন্তু এই পণ্যটা বানানোর জন্য আমার কাঁচামাল হবে অনেকগুলো। জাস্ট এর আগে যেটা বলেছিলাম এটার অপোজিট। খেয়াল করে দেখো, পণ্য হবে একটা কিন্তু কাঁচামাল থাকছে অনেকগুলো। ফর এক্সাম্পল আমি যখন সাবান বানাচ্ছি, আমি যখন সিমেন্ট বানাচ্ছি, তখন কি হয় সাবান সিমেন্ট বানানোর সময় সাবানের ক্ষেত্রে বেসিক্যালি আমার ব্যবহার করতে হয় ক্ষার, আমার ব্যবহার করতে হয় গ্লিসারিন। ওকে, তো সাবান বানানোর সময় যখন ক্ষার গ্লিসারিন ইত্যাদি ব্যবহার করতে হয়, তখন সাবানটা আমার একটা ফিনিশ গুডস, রাইট, একটা পণ্য, আর এগুলো হচ্ছে আমার ম্যাটেরিয়াল বা আমার কাঁচামাল। তো খেয়াল করে দেখো, সাবান এবং সিমেন্টের ক্ষেত্রে যখন নাকি আমার পণ্যটা হচ্ছে একটা কিন্তু কাঁচামাল অনেকগুলো, সেগুলোকে আমরা বলে থাকবো যৌগিক শিল্প। ওকে, তো এখন চলে যাচ্ছি আমাদের পরের টপিকে, যৌগিক শিল্পের পর। ওকে, এখন আমরা প্রক্রিয়া ভিত্তিক শিল্পটা নিয়ে কথা বলবো। ওকে, প্রক্রিয়া ভিত্তিক শিল্পটা হচ্ছে সেই শিল্প যেখানে অনেকগুলো স্টেপ ব্যবহার করা হয়। এখানে একটু ফার্স্টে বড় করে লিখে রাখি স্টেপস। স্টেপস এই জন্য বললাম কেননা এখানে একটা পণ্য বানানোর জন্য তোমাকে যেটা করতে হয় সেটা হচ্ছে অনেকগুলো স্টেপ পার হয়ে আসতে হয়। যেমন আমরা যখন কোনো একটা পোশাক পরে থাকি বা যে কোনো একটা ড্রেস পরে থাকি, এই ড্রেসটা কিন্তু একটা প্রসেসের মধ্য দিয়ে আসে না। ড্রেসটা আসার জন্য ফার্স্টে তুলা কাটা হয়, তুলা থেকে সুতা বানানো হয়, সুতা থেকে থান কাপড় বানানো হয়, এবং এই থান থেকে ফাইনালি তোমার যে ড্রেসটা তুমি পরে থাকো সেই ড্রেসটা বানানো হয়। তো এটা ছিল আমাদের বিভিন্ন স্টেপের মাধ্যমে যখন কোনো একটা পণ্য, একটা ফিনিশ গুডস প্রিপেয়ার করা হয়, সেটাকে আমরা বলে থাকি প্রক্রিয়া ভিত্তিক শিল্প। যেমন যখন আমি বলবো যে ফর এক্সাম্পল পাট থেকে যখন, আচ্ছা
পাট কিন্তু অনেকগুলো প্রসেসের মধ্য দিয়ে আসে। প্রথমে আঁশ করা হয়, পাট থেকে পাট জাতীয় বিভিন্ন দ্রব্য, পাটের ব্যাগ ইত্যাদি কিন্তু অনেকগুলো স্টেপের মধ্য দিয়ে পার হয়ে দেন একটা ফিনিশ গুডসে পরিণত হয়। হ্যাঁ এক্স্যাক্টলি, আমি একটু আগে দেখতে পেলাম একজন বলেছো, মাহবুব আলম বলেছো পাট তুলা। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ এক্স্যাক্টলি, পাট তুলা। ভাইয়া তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি রিলেট করতে পারছো পড়াগুলোর সাথে, থ্যাংক ইউ। এখন চলে যাই আমাদের পরের টপিকটাতে, যা কিনা সংযোজন শিল্প। সংযোজন শিল্পের আগে সবাই যদি আশেপাশে কোনো খাতা বা কিছু থাকে একটু ঝটপট লিখে রাখো যে হার্ডওয়্যার। এই কথাটা আমি তোমাদেরকে আগের ক্লাসে যতবার শিল্প পড়িয়েছিলাম ততবার বলেছিলাম যে হার্ডওয়্যার কথাটা লিখে রাখো, বিকজ হার্ডওয়্যার এই ধরনের যে কোনো পণ্য হচ্ছে তোমার জন্য সংযোজন শিল্প। তুমি আমাকে ঝটপট কয়েকটা নাম জাস্ট এক্সাম্পল আকারে একটু কমেন্ট সেকশনে বলে দাও, আমি দেখছি তুমি আমার ক্লাসের সাথে রিলেট করতে পারছো কিনা বা প্রিভিয়াস ক্লাসে তোমার কতটুকু মনে আছে। সো এই হার্ডওয়্যার কথাটা বলে দিলাম, ঝটপট আমাকে একটু কমেন্ট সেকশনে বলে দাও তোমার কি কি এক্সাম্পল মনে পড়ছে। মাহবুব আলম, থ্যাংক ইউ সো মাচ। মাহবুব আলম বলে দিয়েছো কম্পিউটার, মোবাইল ইত্যাদি সংযোজন শিল্প। ইয়াস এক্স্যাক্টলি, আমি একটু তোমার এক্সাম্পল গুলো বোর্ডে লিখে দিচ্ছি যে কম্পিউটার, এক্স্যাক্টলি, মোবাইল, মডেম, ল্যাপটপ ইত্যাদি যা যা কিছু হার্ডওয়্যারের আন্ডারে পড়বে, জাস্ট দেখবে কোন টাইপের তোমাকে এক্সাম্পল দেওয়া হয়েছে। যদি কম্পিউটার, মোবাইল, ল্যাপটপ এই ধরনের কোনো মোটর গাড়ি, কার, গাড়ি এই ধরনের যে কোনো পণ্য তোমার জন্য হবে সংযোজন শিল্প। কেন? বিকজ এটা হার্ডওয়্যার। আচ্ছা আমরা আরো কিছু কমেন্ট পেয়েছি। প্রিন্স বলেছো সিপিইউ, ল্যাপটপ, এক্স্যাক্টলি। তাসান বলেছো ট্যাব, যিশু বলেছো হার্ডওয়্যার। হ্যাঁ হার্ডওয়্যারের আরো কিছু এক্সাম্পল চেয়েছিলাম। সুবাহ বলেছো টিভি, এক্স্যাক্টলি টিভি হবে। আর ল্যাপটপ বলেছো যিশু। আরো আচ্ছা জয় বলেছো কম্পিউটার, থ্যাংক ইউ। এক্স্যাক্টলি, আমরা অনেকগুলো ভালো ভালো এক্সাম্পল পেয়ে গেলাম এর মধ্যে। সি তোমার বন্ধুরাই কিন্তু তোমাকে এক্সাম্পল গুলো বলে দিচ্ছে। আচ্ছা তো এখন চলে যাচ্ছে আমাদের পরবর্তী টপিকে, যেটা হচ্ছে সংযুক্ত শিল্প। সংযুক্ত শিল্পটার সাথে প্রক্রিয়ার একটা মিল আছে, মিলটাও বলবো এবং ডিফারেন্সটাও বলবো, তাহলে তোমার বুঝতে ইজি হবে। সংযুক্ত শিল্প হচ্ছে অনেকগুলো শিল্পের সমষ্টি। একটু খেয়াল করো, শিল্পের সমষ্টি, বিকজ যখন আমরা বলে থাকি অনেকগুলো প্রক্রিয়ার সমষ্টি সেটা হয় প্রক্রিয়া ভিত্তিক, অনেকগুলো স্টেপস যখন থাকে। আর যখন অনেকগুলো শিল্প থাকে, যেমন আমরা যখন বলে থাকি ইস্পাত শিল্প, চট্টগ্রামে যেটা আছে, চট্টগ্রামে ইস্পাত শিল্প কিন্তু একটা শিল্প না, এখানে কিন্তু জাহাজ ভাঙা শিল্প আছে, এখানে ওয়েল্ডিং এর কাজ হয়। ওয়েল্ডিং আরেকটা আলাদা শিল্প। ওয়েল্ডিং বলতে বোঝায় যখন তোমার বিভিন্ন ধরনের মেটাল একত্রিত করা হয়, এটাকে প্রথমে গলানো হয়, দেন এটাকে একত্রিত করে আরেকটা পদার্থের রূপ দেওয়া হয়, সেটা হচ্ছে ওয়েল্ডিং এর। এবং ওয়েল্ডিং কারখানাগুলো কিন্তু জাহাজ ভাঙা কিংবা ইস্পাতের যে কারখানা সেগুলো থেকে সম্পূর্ণরূপে আলাদা। আচ্ছা এখন চলে যাই আমাদের পরের টপিকটাতে। যেহেতু তোমাদেরকে এখন আমি উৎপাদন শিল্পের অনেকগুলো ভাগ বলে ফেললাম, তো এখন আমাকে একটু ঝটপট একটা প্রশ্নের অ্যান্সার করে দাও। অ্যান্সারটা হচ্ছে খুব ইজি, যেহেতু আমরা এতক্ষণ ক্লাসে কথা বলছিলাম, সো আই গেস তুমি এখান থেকে এটাকে রিলেট করতে পারবে। প্রশ্নটা একটু মনোযোগ দিয়ে পড়ে খুব ফাস্ট আমাকে অ্যান্সার করে দাও। আমি হয়তো এটার পিছনে খুব একটা সময় দিতে চাচ্ছি না, তো একটু ঝটপট আমাকে অ্যান্সারটা করে দিতে হবে। অলরাইট, আমাকে প্রশ্ন করেছো সুবা যে আপু এটা ম্যানেজমেন্ট কোন পেপার। আপু এটা ম্যানেজমেন্ট ফার্স্ট পেপার নিয়ে আপাতত কথা বলছি। ফার্স্ট পেপারটা নিয়ে একটু ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমাদেরকে একটু মনে করিয়ে দিব, দেন আমি সেকেন্ড পেপার নিয়ে কথা বলবো। সো আমি একটু তোমাদের কমেন্টের জন্য ওয়েট করছি। আমি কিন্তু তোমাদের প্রশ্নের জন্য ওয়েট করছি উত্তরের জন্য। আচ্ছা উত্তর আমাকে ফার্স্টে দিয়েছো, প্রিন্স বলেছো যৌগিক শিল্প, রাইট অর রং আমি পরে বলছি। আচ্ছা ফারজু বলেছো বি, আরিফ বলেছো যৌগিক, তৌফিনা বি। আচ্ছা ওকে, সবাই আমাকে বি অ্যান্সার করছো। আচ্ছা সোহাগ আমাকে বলেছো যে আপু সাবান বানাতে খার দরকার, কিন্তু গ্লিসারল দরকার হয়, জানতাম না। আপু গ্লিসারিন, এটা গ্লিসারিন। আচ্ছা আমি একটু ভাইয়ার প্রশ্নের উত্তরটা একটু করে দিচ্ছি সোহাগ। গ্লিসারিনটা আমরা ব্যবহার করি সাবান বানানোর জন্য। তোমাকে যদি বলা হয় গ্লিসারিন কি ধরনের উপাদান,
তখন তোমাকে সেটা বলতে হবে বিশ্লেষণের, বিকজ বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে আমরা গ্লিসারিনটাকে খনিজ তেল থেকে আলাদা করি। তোমাকে যখন বলা হবে সাবানে ব্যবহৃত হচ্ছে গ্লিসারিন, তখন আমরা সাবান একটা পণ্য হিসেবে ব্যবহার করছি, তাই না? আর কাঁচামাল হিসেবে গ্লিসারিনটা ব্যবহার করা হচ্ছে, এ কারণেই তখন সেটা যৌগিক হয়। আর এই উত্তরটা বলার সাথে সাথে আমি এটাও ডিক্লেয়ার করে দিলাম যে অ্যাকচুয়ালি লাক্স সাবানটা যৌগিক শিল্প। আমার মনে হয় সবাই এটা চিন্তা করে আমাকে এতক্ষণ ধরে বি বলছে না। থ্যাংক ইউ সো মাচ গাইস। লাক্স সাবান অ্যাকচুয়ালি আমাদের জন্য একটা যৌগিক শিল্প। সিমিলারলি তোমাকে যদি বলা হয় লাফার্জ সুরমা, তোমাকে যদি বলা হয় হোলসিম কি ধরনের পণ্য, তোমাকে জাস্ট একটু রিলেট করতে হবে হোলসিম বলতে এক্স্যাক্টলি কি বোঝাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তো এটার সাথে সাথে চলে যাচ্ছি আমাদের আরেকটা ছোট প্রশ্নে। আশা করি এই প্রশ্নের উত্তর সবাই আমাকে দিতে পারবে। যারা প্রশ্নের উত্তর করছো তারা এখন একটু পজ দাও, আমি আরেকটা কোয়েশ্চেনে মুভ করছি। তো এমন যেন না হয় যে আগের প্রশ্নটার উত্তরটাকে আমি তোমার এই প্রশ্নের ভুল উত্তর ভেবে নিয়ে নিলাম। তো এটা অ্যাভয়েড করার জন্য একটু পজ দাও, আমি এখন তোমাদের সামনে আরেকটা কোয়েশ্চেন নিয়ে আসছি। এটার সাথে সাথে আমরা শিল্প এই টপিকটাকে আমরা এখানেই আজকে কভার দিয়ে দিব, এরপর আমরা এটা আজকে দেখবো না। সো চলে যাচ্ছি প্রশ্নের মধ্যে। জিজ্ঞেস করেছি মধু সংগ্রহ কি ধরনের শিল্প। এতক্ষণ কথা বলছিলাম সংযোজন সংযুক্ত বিশ্লেষণ নিয়ে, একটু বলো মধু সংগ্রহটা কি ধরনের শিল্প। আমি এই টপিকটার মধ্য দিয়ে বুঝে যাব তোমরা ঠিক কোন পজিশনে এসে পৌঁছেছো, শিল্পটা নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন আছে কি না। ওকে, আমি কোয়েশ্চেনে চলে যাচ্ছি। যৌগিক বলেছো সাইফুল, সাবা বলেছো এ হবে, বিশ্লেষণ হবে। যিশু বলেছো এ হবে, ফারজানা বলেছো এ হবে, ধূমপাই একজন ধূমপাই আমাদেরকে বলেছেন এ হবে। আর বিশ্লেষণ সি বলেছো তাহসান, তফিনা বলেছো এ। আমার মনে হয়, আচ্ছা আনিকা, থ্যাংক ইউ সো মাচ আমাদের ক্লাস জয়েন করার জন্য আমাদের সাথে। আমার খুব পছন্দের জুনিয়র আছেন আনিকা, থ্যাংক ইউ সো মাচ আপু। আর আমি এখন একটু বলে দেই যে এক্স্যাক্টলি অ্যান্সারটা কি হবে। অ্যান্সারটা আসলে কোনোটাই হবে না। একটু খেয়াল করে দেখো, আমি না বলেছি কি মধু সংগ্রহ করা। ফার্স্ট অফ অল, মধু সংগ্রহের মধ্যে কোনো ধরনের কোনো কাঁচামাল থাকে না। মধু সংগ্রহের মধ্যে কোনো ধরনের কোনো কাঁচামাল থাকে না। কোনো কাঁচামাল থাকে মধু সংগ্রহের ক্ষেত্রে? একটু খেয়াল করো, মধু সংগ্রহে কোনো কাঁচামাল থাকে না। এ কারণে যেহেতু এই প্রত্যেকটা বিশ্লেষণ সংযোজন সংযুক্ত প্রত্যেকটা উৎপাদন শিল্পের অন্তর্গত, যেহেতু মধু সংগ্রহের মধ্যে কোনো কাঁচামাল নেই, কোনো ফিনিশ গুডস নেই, এটা সম্পূর্ণরূপে আহরণ করা হয়। রাইট অ্যান্সারটা হচ্ছে কোনোটিই নয়। আমি জাস্ট চাচ্ছিলাম কেউ যদি আমাকে একটু বলতে যে আপু কোনোটাই হবে না। মাহবুব এখন বলেছে আপু কোনোটাই হবে না। আর রাকা হাহা পাঠিয়েছে যে রাকার মনে পড়েছে এক্স্যাক্টলি যে আচ্ছা তাই তো, কোনোটাই তো হবে না। আচ্ছা প্রিন্স বলেছে বুঝতে পারছিলাম বাট অপশন ছিল তাই এ দিয়েছিলাম। কোনো সমস্যা নেই, এটা তো বোর্ড এক্সাম না, এটা তো আপু তোমাদেরকে কিছু কোয়েশ্চেন করেছি। তোমার যদি মনে হয়ে থাকে যে আপু হয়তো কোয়েশ্চেনে অপশন দিচ্ছে বাট আমার মনে হচ্ছে এটা হবে না, তো তুমি তোমার ইনস্টিংক্টটাকে ফলো করো, আমাকে ওই অ্যান্সারটা দিয়ে দিলেই হইতো। আচ্ছা আমাকে লিখন বলেছো গুড চিটিং। ইটস নট চিটিং অ্যাকচুয়ালি, আমি চিটিং করিনি, আমি জাস্ট তোমাকে একটু ট্যাপ করছিলাম যে তুমি কি বুঝতে পারছো কিনা, তোমার কি এটা মনে পড়ছে কিনা যে মধু সংগ্রহের মধ্যে তো কোনো কাঁচামাল নাই। আর এই পাঁচটা যেটা তখন দেখলাম, বিশ্লেষণ সংযুক্ত সংযোজন প্রক্রিয়া ভিত্তিক এবং তোমার কি দেখলাম একটা সংযুক্ত। সো এই পাঁচটা প্রক্রিয়ার মধ্যে আসলে উৎপাদন শিল্পের কথা বলা হয়েছে। আর যেহেতু মধু সংগ্রহের মধ্যে উৎপাদনের কোনো প্রসেসই হয় না, সো এটা তো নিষ্কাশন শিল্প, তাই না? আচ্ছা, তো আজকে আমাদের এটা কোনো এসএসসি এক্সাম না। সো তুমি যদি আজকে এখানে ভুল করে থাকো কনগ্রেচুলেশনস, বিকজ আমি চাই পরীক্ষার হলে গিয়ে অন্তত যাতে কোনো ভুল না হয়, তোমার যাতে মনে থাকে যে এই পাঁচটা ভাগ উৎপাদন শিল্পের আন্ডারে পড়ে, ঠিক আছে? তো এই ধরনের ভুলগুলো আমরা আর করবো না। এখন চলে যাই আরেকটা টপিকের মধ্যে। আচ্ছা এখনের টপিকটাতে দেখি কারো কোনো কোন চ্যাপ্টার আপু প্রশ্ন করেছো আফরিন আপু। আমি আসলে চ্যাপ্টার ওয়াইজ যাচ্ছি না, আমি তোমাদেরকে টপিক ওয়াইজ আগাচ্ছিলাম, বিকজ আমি যখন বইটা দেখছিলাম আমার মনে হচ্ছিল যে কিছু কিছু টপিক তোমাদেরকে একটু বোঝানো উচিত। আমি যখন কোয়েশ্চেন্স দেখছিলাম প্রিভিয়াস ইয়ারের, যখন দেখলাম 1 নম্বর প্রশ্নগুলোতে এই টপিক থেকে কোয়েশ্চেন আসে, 2 নম্বর প্রশ্নে স্পেশালি, সো মনে হলো তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার রাখার জন্য এই কোয়েশ্চেনগুলো একটু বলা উচিত। বাট আমার মনে হয় ওয়েট, আমি তখন পরিবেশে যাইনি, এটা তুমি ফার্স্ট চ্যাপ্টারে পেয়ে যাবে আই গেস। যে কোনো বই ফলো করো ফার্স্ট চ্যাপ্টারে মনে হয় তুমি পেয়ে যাবে এটা কম বেশি, ঠিক আছে? সো যেহেতু কথা বলছিলাম শিল্প নিয়ে, শিল্প নিয়ে এখন তাদের একটু বলে ফেলি বাংলাদেশের প্রবলেমগুলো কি কি।
সো একটু খেয়াল করো আমি কোন লাইনে আগাচ্ছি। আমি কিন্তু আসলে তোমাদেরকে গ এবং ঘয়ের জন্য একটু হিন্ট দিয়ে দিচ্ছি যে বাংলাদেশের সমস্যাগুলো কি, বিডি প্রবলেমস। আচ্ছা, বিডি প্রবলেমস গুলো কি কি হয়? সো বাংলাদেশের সমস্যাগুলো হচ্ছে, ফার্স্ট অফ অল আমাদের ইনফ্রাস্ট্রাকচার খুব খারাপ, আমাদের অবকাঠামোগত সমস্যা রয়েছে। অবকাঠামো বলতে বোঝাচ্ছি আমাদের রাস্তাঘাট, অর্থাৎ পরিবহন, আমাদের যোগাযোগ। ফর এক্সাম্পল, আমি যখন নাকি চট্টগ্রামে গিয়েছিলাম, চিটাগাংয়ে সাজেকে, তখন দেখলাম যে সেখানে ফোনের নেটওয়ার্ক থাকে না। আমি জানি না, এখন হয়তো সেটা ভালো হতেও পারে। তো চিন্তা করো, তোমার যদি কখনো ওখানে কোনো পণ্য নিয়ে পৌঁছাতে হয়, তুমি কিন্তু কারোর সাথে যোগাযোগ করতে পারছো না, এবং এটা ব্যবসায়ীদের জন্য একটা নাইটমেয়ার। ওকে। সেকেন্ডলি, বাংলাদেশের আমলাতন্ত্র। বাংলাদেশে তোমার যখনই কোনো সরকারি কাজ করতে হয়, তোমাকে কিন্তু অনেকের দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়, অর্থাৎ সরকারের বিভিন্ন মহলের বিভিন্ন টেবিলে টেবিলে যেয়ে তোমাকে অনেক বেশি সময় নষ্ট করতে হয়। বাট থ্যাঙ্কস টু দ্য আইসিটি ডিপার্টমেন্ট, আমাদের এখন অনেক কিছু আইসিটিতে কনভার্ট করা হয়ে গেছে, কিন্তু আরো অনেক কিছু এখন আমাদের করা বাকি। সো বাংলাদেশের জন্য আমলাতান্ত্রিকতাটা একটা অনেক বড় সমস্যা। নেক্সট, অর্থায়নের সমস্যা। অর্থাৎ বাংলাদেশে তুমি যখন কোনো ব্যাংকের কাছ থেকে লোন নিবে, আমাদেরকে অনেক বেশি ইন্টারেস্ট চার্জ করা হয়। যত বেশি সুদের হার, ব্যবসায়ীরা তত বেশি ডিমোটিভেটেড হয়, ওরা তত বেশি অনুৎসাহিত হয় কোনো একটা ব্যবসা দাঁড়া করানোর জন্য। বিকজ তুমি একটা ব্যবসা শুরু করতে যাচ্ছ, তোমার কাছে আইডিয়া আছে, জাস্ট তোমার কাছে কিছু টাকা নেই বলে, কিছু এক্সট্রা সুদ তুমি দিতে পারবে না বলে তুমি ব্যবসাটা শুরু করতে পারছো না। নেক্সট, আমাদের আরো সমস্যা আছে, যেমন বলতে পারো বাংলাদেশে কিন্তু দক্ষ জনশক্তি তৈরি করা হয় না। দক্ষ জনশক্তি তৈরি না হওয়ার ফলে বাংলাদেশে অনেক জনসংখ্যা, বাট আমরা তাদেরকে প্রোডাক্টিভ ওয়েতে কাজে লাগাতে পারছি না। সো এগুলো ছিল আমাদের বাংলাদেশ সংক্রান্ত কিছু সমস্যা, এবং এই বিডি প্রবলেমসটা তোমাকে বিভিন্ন দেশের সাথে রিলেট করতে বলে 3 নাম্বার প্রশ্নে তোমার কাছ থেকে মতামত জানতে চাওয়া হতে পারে। খুবই রেলেভেন্ট একটা কোয়েশ্চেন। আমি জানি না তোমাদের এক্স্যাক্টলি কি টপিক নিয়ে কোয়েশ্চেন করা হতে পারে, কিন্তু আমার কাছে বিভিন্ন কোয়েশ্চেন থেকে মনে হচ্ছিল যে অন্যান্য দেশের সাথে তোমাকে বাংলাদেশের প্রবলেম নিয়ে একটা তুলনামূলক আলোচনা করার জন্য বলতে পারে। 3-এও বলতে পারে, 4-এও বলতে পারে, এটা আমি এক্স্যাক্টলি বলতে পারছি না, কিন্তু টপিকটা যেন তোমার মাথায় একদম ক্লিয়ার থাকে। অন্যান্য দুটো দেশের তুমি খবরাখবর নিয়ে যাও, বিভিন্ন উন্নত দেশের সাথে অনুন্নত দেশের যে পার্থক্যটা, এগুলো একটু দেখে যেতে পারো, তাহলে এটা শিল্পের এই প্রশ্নটা উত্তর করার ক্ষেত্রে তোমাকে অনেক হেল্প করবে। চলে যাই আমাদের কমেন্ট সেকশনে, দেখি আর কারো কিছু বলার আছে কিনা। আচ্ছা, সাইফুল আমাদেরকে বলেছিলে রাস্তাঘাট নেটওয়ার্ক। এক্স্যাক্টলি, রাস্তাঘাট নেটওয়ার্ক এটা আমাদের অবকাঠামোগত একটা অনেক বড় সমস্যা, একদম ভালো বলেছো। আর আচ্ছা, আরো বলেছো যে লোন প্রবলেম, তাহসান বলছো লোন প্রবলেম, এক্স্যাক্টলি লোন আমাদের মূলধনের জন্য একটা অনেক বড় সমস্যা। আর কাঠামোগত, মাহবুব বলেছো কাঠামোগততে ঋণ সমস্যা, সুদ, বিদ্যুৎ সমস্যা, পরিবহন সমস্যা। থ্যাংক ইউ, এক্স্যাক্টলি খুব ভালোভাবে তোমরা আমাদের ক্লাসটাতে রিপ্লাই করছো, জিনিসটা দেখে ভালো লাগছে। তো এখন আমাদের শিল্প সংক্রান্ত কথা বলা শেষ, এখন আমরা বাণিজ্য নিয়ে কিছু কথা বলি। বাণিজ্য থেকে বেসিক যা যা আমরা জানি, প্রতিবন্ধকতা কিভাবে দূর করতে হবে, আর এটা তো সবাই জানি যে প্রতিবন্ধকতাগুলো দূর করার মাধ্যমেই আমরা উপযোগিতা সৃষ্টি করি, অর্থাৎ ইউটিলিটি যেটা বলতে যেটা বুঝি, উপযোগিতা, সেটা সৃষ্টি করে থাকি, আমরা ভ্যালু অ্যাড করে থাকি, ভ্যালু অ্যাডিশন। সো বাণিজ্য নিয়ে যা যা আমরা জানি ওগুলো নিয়ে আমরা কথা না বলি, যেটা নিয়ে আমাকে কোয়েশ্চেন করা হয় সেগুলো নিয়ে বলি। আর বেসিক্যালি এখন যেটা বলবো সেটা হচ্ছে প্রমিতকরণ এবং পর্যায়িতকরণ। তো আমি দেখছিলাম 2015 সালের, সম্ভবত আমার এক্স্যাক্টলি মনে হয়, অনেকগুলো কোয়েশ্চেন দেখছিলাম, 15 সালেরই হবে, যে কোনো একটা প্রশ্নের মধ্যে ছিল প্রমিতকরণ বলতে কি বলছো, পর্যায়িতকরণ বলতে কি বলছো। সো এই প্রশ্নগুলোর সলিড অ্যান্সার দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। সো আজকে আমরা প্রমিত এবং পর্যায়িতকরণ এই দুটো একটু দেখি। সো ফার্স্টে দেখছি, আচ্ছা ফার্স্টে বলিনি, এটা কিন্তু আমাদের বাণিজ্যের অন্তর্গত একটা টপিক, আলাদা করে আজকে সব ভাগ করছি না, বিকজ আমরা জাস্ট কিছু কনসেপ্ট একটু ট্যাপ করছি, তোমার কি সেটা মনে আছে কি না। প্রমিতকরণ বলতে বোঝায় মান নির্ধারণ করা। যদি 1 নম্বরে আসে তাহলে তুমি খুব সাধারণভাবে বলতে মান নির্ধারণ, পণ্যের গুণগত মান নির্ধারণ। আর পর্যায়িতকরণের মধ্যে, পর্যায়িতকরণ বলতে বোঝায় গ্রেডিং করা, অর্থাৎ শ্রেণী বিভাগ। ঠিক আছে, তোমাকে যদি কখনো বলা হয় 1 নম্বরের জন্য প্রশ্ন করতে, যাতে তুমি খুব ঝটপট অ্যান্সার করতে পারো, সেজন্য বলে দিচ্ছি। আর মান নির্ধারণ বলতে বোঝাচ্ছি কিসের কিসের মান নির্ধারণ, আকার হতে পারে, গুণ হতে পারে, পণ্যের গুণাগুণ হতে পারে, পণ্যের ওজন হতে পারে। আবার যখন নাকি তোমার ভাগ করা হয়, এটা কিন্তু পার্থক্য না গাইস, এটা কিন্তু পার্থক্য না। সো মনে করো না একটার ঠিক অপোজিট আরেকটা, আমি জাস্ট আলাদা আলাদা করে পয়েন্ট আউট করে দিচ্ছি। পর্যায়িতকরণে কিসের ভাগ করা হয়? পর্যায়িতকরণে একটু খেয়াল করো কি কি বলছি, বিকজ
তোমাকে যে কোনো অ্যাঙ্গেল থেকে প্রশ্ন করলে যাতে তুমি এটা অ্যান্সার করতে পারো। একই শ্রেণীভুক্ত পণ্যের ভাগ করা, পণ্যের শ্রেণী বিন্যাস, একই শ্রেণীভুক্ত পণ্যের শ্রেণী বিন্যাস, এটা বলতে কি বোঝাচ্ছি? অর্থাৎ পর্যায়িতকরণ আর প্রমিতকরণের ডিফারেন্সটা। প্রমিতকরণে যখন বললাম মান নির্ধারণ করা হয়, পর্যায়িতকরণে বলছি শ্রেণী বিভাগ করা হয়। যেমন তুমি যখন নাকি ফর এক্সাম্পল, আমি একটা এক্সাম্পল দিয়ে ফেলি। আচ্ছা, এক্সাম্পল হচ্ছে ডায়াবেটিক বিস্কিটস। ডায়াবেটিক বিস্কিটস, আমি জানি না তোমার যদি বিস্কিট, খুবই সাধারণ একটা জিনিস নিয়ে কথা বলছি। বিস্কিট কিনতে গেলে দেখবে যে যখন তুমি একটা ডিপার্টমেন্টাল স্টোরে যাও, ডিপার্টমেন্টাল স্টোরে গেলে কি হয়, একই সাথে অনেকগুলো র্যাঙ্কে ভাগ করা থাকে, অনেকগুলো ছোট ছোট, আচ্ছা অনেকগুলো ছোট ছোট র্যাঙ্কে ভাগ করা থাকে। কোথাও দেওয়া থাকে চকলেট বিস্কিটস, কোথাও দেওয়া থাকে তোমার স্ট্রবেরি ফ্লেভার, কোথাও দেওয়া থাকে অরেঞ্জ ফ্লেভার। সো এই যে বললাম অরেঞ্জ, আচ্ছা অরেঞ্জ ফ্লেভারে চকো বিস্কিটস, এই প্রত্যেকটা ভাগকে বিভিন্নভাবে ডিপার্টমেন্টাল স্টোরে তোমার সামনে প্রেজেন্ট করা হয়। কেন? যাতে করে তুমি ইজিলি আইডেন্টিফাই করতে পারো যে চকলেট বিস্কিটস সবগুলো এই র্যাকে থাকবে, আবার ডায়াবেটিক বিস্কিটস সবগুলো এই র্যাকে থাকবে। আর যখন তুমি ডায়াবেটিক বিস্কিটস বানাচ্ছ তখন তোমাকে মেক শিওর করতে হয় এই বিস্কিটে যেন ভুলেও একটা দানা চিনিও না পড়ে, তাই না? সো তুমি যখন নাকি একটা পণ্য বানাচ্ছ, সেই একটা পণ্য বানানোর সময় তোমাকে মান নিয়ন্ত্রণের কাজটা করতে হয়। আর তুমি যখন অনেকগুলো পণ্য নিয়ে আসছো তখন তোমাকে বাছাই করতে হয় যে কোনটা ডায়াবেটিক বিস্কিটস, কোনটা চকো ফ্লেভার, কোনটা অরেঞ্জ ফ্লেভার, কোনটা পাইনাপল ফ্লেভার। এই দুটা ডিফারেন্স খুব ভালো মতো মনে রাখো। আর তোমাকে একটা হিন্ট দিচ্ছি, তুমি জাস্ট এই এক্সাম্পলটার কথা মনে রাখো, তুমি জাস্ট এই এক্সাম্পলটা মনে রাখো। এই এক্সাম্পলটা মনে রাখলে তোমার পরীক্ষার হলে খুব একটা কষ্ট করতে হবে না। জাস্ট মনে রাখো এক্সাম্পলটা কি কি, তাহলে প্রমিতকরণ পর্যায়িতকরণ থেকে তুমি যে কোনো কোয়েশ্চেনের অ্যান্সার 1 মার্কসের হোক, 2 মার্কসের হোক, 3 নাম্বারের জন্য হোক, তুমি সেটা খুব ঝটপট অ্যান্সার করতে পারবে। আর যেহেতু এটা এখন করে ফেললাম প্রমিতকরণ পর্যায়িতকরণ, আচ্ছা ওকে, এটা করার এক্স্যাক্টলি এটা করার কারণগুলো বলা হচ্ছে। তাহসান বলেছে পণ্যের উন্নয়ন করা, ট্রু। দামের গুণ খেয়াল করতে হবে, তাহসান বলেছে, তোমাদের একজন বন্ধু। আর পণ্যের চাহিদা বাড়ানোর জন্য করা হয়। আচ্ছা, আমাদেরকে তাহসান যা যা কিছু বলছে, তোমার অন্য বন্ধুরা একটু প্লিজ খেয়াল করো, ও কিন্তু আমাদেরকে বলা হচ্ছে ঠিক কেন এটা করা হয়। আচ্ছা, আরো একটু বলি যে মারুফ বলেছো বিন্যাস হবে আপু। আচ্ছা, থ্যাংক ইউ মারুফ। আমি না বিন্যাস না লিখে বিশ্বাস লিখে ফেলছি, থ্যাংক ইউ সো মাচ। আমি নিজেটা খেয়াল করি নাই, এটা বিন্যাস হবে। থ্যাংকস মারুফ, তোমাকে অনেক অনেক থ্যাংকস। আমি আসলে তোমার সাথে কথা বলতে বলতে লিখতেছিলাম, তো আমি বিশ্বাস লিখে ফেলছি, থ্যাংকস। আচ্ছা, আর টিপ বিস্কিট বলেছো যিশু, এক্স্যাক্টলি আমাদের বিভিন্ন সময় এই যে প্রোডাক্ট বাজারে গিয়ে তুমি যাতে খুব ইজিলি চিনতে পারো টিপ বিস্কিট, এই টিপ বিস্কিটটা যে র্যাঙ্কে থাকবে ওই র্যাঙ্কিং এর কাজটা হচ্ছে পর্যায়িতকরণ। ওকে, তো এখন চলে যাচ্ছি আমাদের সেকেন্ড টপিকে, যেখানে আমরা আজকে দেখব ব্যবসায় সংক্রান্ত পরিবেশ। ব্যবসায় পরিবেশ থেকে বিভিন্ন কোয়েশ্চেন করা হয়, নট নেসেসারিলি শুধুমাত্র এমসিকিউ তো করা হয় এই প্রশ্ন। আচ্ছা, সমন্বয় সাধন বলেছো শাকিল, ওকে। সো আমাদের যখন একটা প্রশ্ন করা হয় 1 নাম্বারের জন্য করা হয় নাম্বার 1, আবার ঠিক একই প্রশ্নগুলোকে কনভার্ট করে এমসিকিউ তে ট্রান্সফার করা হয়। তো এমসিকিউ এর সেই কোয়েশ্চেনগুলো অ্যান্সার করার মতো একটা প্রশ্ন হচ্ছে পরিবেশ নিয়ে এখন করতে যাচ্ছি, টপিকটা একটু চেঞ্জ করছি, পরিবেশে চলে যাচ্ছি। তো আমাদের ঝটপট একটু এটা অ্যান্সারটা করে দিতে হবে। যারা আমাদের সাথে আছো ঝটপট আমাদেরকে একটু এই প্রশ্নটার অ্যান্সারটা করে দাও। প্রথম প্রশ্নটা হচ্ছে মানব সম্পদ কোন পরিবেশের উপাদান? আমি এটা তোমাদেরকে পড়ানোর সময় একটু হাইলাইট করে বরং পড়িয়েছিলাম যে মানব সম্পদ কোন পরিবেশের উপাদান, এটা আমি অনেকবার তোমাদেরকে বলেছি। তো আজকে চাইবো যে তোমরা ঝটপট আমাকে একটু কমেন্ট সেকশনে এটা অ্যান্সারটা করে দাও। আমি তোমাদের কমেন্টের জন্য ওয়েট করছি। আচ্ছা, তোমরা কমেন্টটা করো, আমি তোমাদের কমেন্টের জন্য ওয়েট করছি। আমি ওয়েট করছি তোমাদের কমেন্টের জন্য। আচ্ছা, যিশু আমাদেরকে বলেছো বি হবে সামাজিক পরিবেশ, রাকিব বলেছো সামাজিক পরিবেশ, তাহসান বলেছো সামাজিক পরিবেশ, সাদমান বলেছো এ হবে। ওকে,
স্বপ্নীল বলেছো, আচ্ছা সাইফুল স্বপ্নীল এই দুজন বলেছো সি হবে। নিয়ন বলেছো অফকোর্স সি। আচ্ছা নভেল বলেছো আপু বাংলা টার্মগুলো ইংলিশ একটু বললে ভালো হয়। আচ্ছা আমি চেষ্টা করছি তোমাদেরকে সেটা বলার। এখন থেকে তাহলে শুরু করে দিই যে হিউম্যান রিসোর্স মানব সম্পদ অর্থাৎ হিউম্যান রিসোর্স এটা তোমার যে বিজনেস এনভায়রনমেন্ট পেস্টেল, পেস্টেলের কোন ভাগে এটা পড়বে? পলিটিক্যাল, ইকোনমিক্যাল, ইকোনমিক, টেকনিক্যাল, নাকি তোমার সোশ্যাল, নাকি লিগাল? সো এই যে বললাম অনেকগুলো ভাগ, ঠিক কোনটার আন্ডার এটা পড়বে? সো তিনটা অপশন দিয়েছি, একটা হচ্ছে প্রাকৃতিক, আর একটা হচ্ছে সামাজিক, একটা হচ্ছে অর্থনৈতিক। অর্থনৈতিক অর্থাৎ ইকোনমিক, সামাজিক হচ্ছে তোমার সোশ্যাল, আর প্রাকৃতিক হচ্ছে যেটা নাকি আমাদের ন্যাচারাল। সো আমাকে একটু ঝটপট অ্যান্সার করে দাও। বি বলছো, অনেকে বলছো বি হবে সামাজিক, নিয়ন বলেছো সি, আই থিঙ্ক ইটস সি। স্বপ্নীল এখন বলছো সি হবে, ওকে। অরূপ বলছো সি। গাইস আমি ম্যাক্সিমামের অ্যান্সার বি দেখতে পাচ্ছি, বাট অ্যাকচুয়ালি রাইট অ্যান্সারটা হবে সি, অর্থনৈতিক। আমি তোমাদেরকে অর্থনৈতিক পড়ানোর সময় এটা অনেক, যারা ভুল করছো প্লিজ প্লিজ ডোন্ট লুজ ইউর হার্টস, একদম মন খারাপ করো না, যেহেতু আজকে আমাদের এইচএসসি পরীক্ষা না, আজকে আমাদের শেখার দিন। সো আজকে আমরা ভুল করবো, ভুল করে করে শিখবো। যারা সি বলেছো তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস, বিকজ আমি বুঝতে পারছি তুমি আমাদের আগের ক্লাসটা খুব মনোযোগ দিয়ে করেছিলে। আমি আগের ক্লাসে বলেছিলাম যদি বলা হয়ে থাকে যে আমরা আচ্ছা তোমাদেরকে কোশ্চেন না করে আমি ডিরেক্ট তোমাদেরকে কোশ্চেনটাই দিয়ে দিই, ওকে। আমাকে একটু তাহলে ঝটপট বলে ফেলো, মানব সম্পদ যদি সামাজিক হয় তাহলে জনশক্তি কি হবে? জনশক্তি বা জনগণ, আমি ধরে নিচ্ছি তোমরা এটা দেখতে পাচ্ছ লেখাটা উপরের, যে মানব সম্পদের জায়গায় এখন যদি আমি বলি যে জনশক্তি বা জনগণ, এটা কোন ধরনের পরিবেশের উপাদান? এটা একটু আমাকে ঝটপট কমেন্ট সেকশনে একটু দিয়ে দাও যে এইটা তাহলে কি হবে। যদি তুমি বলে থাকো মানব সম্পদ সামাজিক, তাহলে জুনাইদ বলেছো বি হবে সামাজিক। যারা প্রশ্ন করছো একটু খেয়াল করো, আমি এখানে একটা ছোট কারেকশন দিয়েছি, যে একটু পজ দিয়ে একটু খেয়াল করো আমি এখন যে প্রশ্নটা করছি। অরূপ বলেছো সামাজিক হবে, স্মাইলি, স্মাইলিটার মানে হচ্ছে অরূপ তুমি আগের বার একটু কনফিউজ হয়ে গিয়েছিলে, রাইট? আরমান ভাই বলেছো সামাজিক হবে, জুনাইদ বলেছো সামাজিক, থ্যাংক ইউ। শাহরিয়ার বলেছো বি, কারার বলেছো বি, প্রিন্স বলেছো বি। তাহলে এতক্ষণ গাইজ যখন তোমরা মানব সম্পদটাকে বলছিলে সামাজিক হবে, তারা কি এখন বুঝতে পারছো কেন মানব সম্পদ থেকে জনশক্তিটা আলাদা? এখন তাহলে আমি একটু লিখে বলে দিই যে কি হবে। যখন জনগণ বলে থাকি বা জনশক্তি বলে থাকি, এই জনশক্তিটাকে দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে দক্ষ জনশক্তি, একটা হচ্ছে অদক্ষ জনশক্তি। আর এই দক্ষ যে জনশক্তি, যাকে দিয়ে আমি টাকা পয়সা আর্ন করতে পারি, তাকে আমি বলে থাকি আমার মানব সম্পদ অর্থাৎ আমার হিউম্যান রিসোর্স। যারা আমাদের একটু বলছি ইংলিশ টার্মটা বলতে আমি মাঝে মাঝেই ভুলে যাব, আমাকে বারবার একটু কমেন্ট সেকশনে মনে করে দিলে খুব ভালো হয়। আমি তোমাদের জন্য যতবার দরকার হবে সেটা ইংলিশ টার্মটা বলে দেবো, বিকজ আমি চাই আমাদের সব ব্রাঞ্চের স্টুডেন্টরা যাতে একটু বেনিফিটেড হয়। সো এই যে বললাম মানব সম্পদ বা হিউম্যান রিসোর্স, এই মানব সম্পদটা যারা আমাকে টাকা পয়সা অর্জন করে দিতে পারে, তাদেরকে আমি বলে থাকি আমার অর্থনৈতিক পরিবেশের উপাদান। ভেরি ইম্পর্টেন্ট, এবং আমার যতটুকু মনে পড়ে আমি তোমাদেরকে শিল্প পড়ানোর সময় এটা খুব জোর দিয়ে বুঝিয়েছিলাম। আর যারা আজকে ভুল করছো একদম মন খারাপ করো না, বিকজ আমি চাই, আচ্ছা আমাকে এখন সবাই অনেক স্মাইলি দিয়ে সামাজিক লিখে পাঠাচ্ছে, তারা আই গেস সবাই বুঝতে পারছো যে ঠিক কেন আগের বার ভুলটা করেছিলে। তো এই ভুলটা আমরা এইচএসসিতে যে আর করবো না। যখনই অর্থনৈতিক বলা হয় আমরা কেবল চিন্তা করি মূলধন, সুদ, আমরা কেবল চিন্তা করি আমাদের অর্থনীতি নিয়ে, আরো চিন্তা করি আমাদের টাকা কড়ি নিয়ে, কারেন্সি নিয়ে। সবাই ভুলে যাই মানুষ কিন্তু মানব সম্পদ যখন পরিণত হয় মানব সম্পদে, তখন কিন্তু সেও আমার জন্য একটা অর্থনৈতিক উপাদান। কেন? কারণ এই মানুষটা রাত দিন পরিশ্রম করে আমাকে টাকা উপার্জন করে দিচ্ছে, তার থেকে বড় সম্পদ আর হতে পারে না। কিন্তু যখন বলা হয় জনগণ বা জনশক্তি, সেই জনগণ বা জনশক্তি কিন্তু আমার জন্য কোনো অর্থনৈতিক উপাদান হয়ে দাঁড়ায় না, জাস্ট বিকজ সবাইকে দিয়ে আমি কাজ করাতে পারছি না। যেমন একটা ইনফ্যান্ট চাইল্ড, যারা নাকি বাচ্চাদেরকে দিয়ে কিন্তু কোনো কাজ করাতে পারছি না, বয়স্ক যারা রিটায়ারমেন্টে গেছেন, তারাও জনগণ। এবং তারা কোন পরিবেশের উপাদান? যখন আমি বলছি জনগণ, সেটা হচ্ছে আমার সামাজিক পরিবেশের উপাদান, অর্থাৎ আমার সোশ্যাল এনভায়রনমেন্টের একটা সোশ্যাল এলিমেন্ট। কখন হচ্ছে সেটা? যখন আমি বলছি হিউম্যান বিং। আচ্ছা, সো এটা ছিল তোমাদের জন্য আজকে একটা ছোট
একটা ছোট টিপ। সো এই টিপটা যেহেতু তোমরা আজকে সবাই বুঝে গেছো, সো চলে যাচ্ছি আমাদের পরবর্তী টপিকে। আর যারা ক্লাস করছে তাদের যদি কোনো টপিক নিয়ে কোনো কিছু জানার থাকে সেটা আমাকে প্লিজ কোয়েশ্চেন করতে পারো। আর এখন আরেকটা প্রশ্ন একটু করে ফেলি ঝটপট, যেহেতু পরিবেশ নিয়ে কথা বলেই যাচ্ছি, পরিবেশ নিয়ে আরেকটা ছোট প্রশ্ন করছি, একটু রেলেভেন্ট একটা কোয়েশ্চেন। একটু দেখো তো একটু পারা যায় কিনা কোয়েশ্চেনটা, বা একটু মনে পড়ে কিনা বিষয়গুলো। সো VAT Act 2K15 এটা কোন পরিবেশের উপাদান? VAT Act 2K15 এটা কোন পরিবেশের উপাদান? এটা নিয়েও আমি তোমাদেরকে একটু বুঝিয়েছিলাম। যারা এখন প্রশ্ন করছো একটু খেয়াল করো যে প্রশ্নটা কি করা হচ্ছে, VAT Act 2K15 কোন পরিবেশের উপাদান? আমাকে একটু ঝটপট এটা বলে দাও। প্রাণ চাকমা বলেছে, আপু কৃষক কি জনশক্তি হবে? প্রশ্নটা করে কি একটু বুঝতে পারছো ভুলটা কোথায় করে ফেললে? ওকে, আমি বলেছি প্রাণময় চাকমা তুমি প্রশ্নটা করে ফেলেছো, কৃষক কি জনশক্তি হবে? কৃষক জনশক্তি হওয়ার পিছনে রিজনটা কি হওয়া উচিত? কৃষক কি জনশক্তি হবে, নাকি কৃষক আরেকটা একেবারে সেপারেট একটা লাইনে যেয়ে পড়ে? একটু চিন্তা করো তো। শিল্প বাণিজ্য, আরেকটা কি ছিল? প্রত্যক্ষ সেবা, মনে পড়ছে? তাহলে কি আমাদের কৃষকের শিল্প বাণিজ্যে পড়া উচিত? আচ্ছা, তোমার প্রশ্নটা করে তুমি খুব ভালো একটা কাজ করেছো। আজকে তোমার বন্ধুদের মধ্যে তুমি একটা প্রশ্ন করার মতো একটা সাহস দিয়েছো যে কৃষকের যে পেশাটা এটা আসলে প্রত্যক্ষ সেবার মধ্যে পড়বে, দ্যাটস ওয়াই এটা শিল্প কিংবা বাণিজ্য কোনোটার মধ্যে আসবে না। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আর যদি বলে থাকো যে তুলা চাষ বা মৌমাছি চাষ, তখন কিন্তু আমরা সেটাকে বলে থাকি যে এটা প্রজনন শিল্প। কিন্তু যখন আমি বলছি চাষি, তখন কিন্তু আমি একটা পেশাজীবীকে বোঝাচ্ছি, তখন সেটা প্রত্যক্ষ সেবা। ধন্যবাদ এত সুন্দর একটা প্রশ্ন করার জন্য। এখন আমি আমাদের অ্যান্সারগুলো নিয়ে নিই একটু ঝটপট। আর প্রাণময় চাকমা তুমি আমাদেরকে একটু বলে দাও যে এটা রাইট অ্যান্সারটা কি হবে। সো VAT Act 2K15 এটা কোন পরিবেশের উপাদান? এটাতে আমাদেরকে ফারজানা বলেছে সি হবে, অরূপ বলেছে আইনগত হবে, প্রিন্স সি, আইনগত বলেছে মারুফ, তফিনা। আলহামদুলিল্লাহ গাইস, তোমরা সবাই সি যে বলছো এটাতে আমি অনেক বেশি প্লিজড যে অ্যাকচুয়ালি সবাই সি এটা মনে করতে পেরেছো। যে বলেছিলাম যখন আইন, থ্যাংক ইউ সো মাচ। এবং আমি খুব খুশি হচ্ছি যারা আজকে আমাকে রাইটেন্সটা করতে পেরেছো। আইন, ল, অ্যাক্ট, এই ধরনের কথা যখন বলা হবে তখন সেটাকে বলবো আমরা আইনগত পরিবেশের উপাদান। আরেকটা হচ্ছে যখন বলা হবে প্যাক্ট বা চুক্তি, তখন আবার সেটা হয়ে যাবে আমার রাজনৈতিক পরিবেশের উপাদান। এবং আমার যতটুকু মনে পড়ে আমি তোমাদেরকে প্রিভিয়াস ক্লাসে বুঝিয়েছিলাম যে ঠিক কেন এটা হয়। যখন বলি একটু কমেন্ট সেকশনটা চেক করে নেই। যখন ওকে, যখন আমরা বলে থাকি কোনো একটা প্যাক্ট করা হয়েছে, তখন আমরা ধরে নেই যে প্যাক্টটা করা হয় দুটো দেশের মধ্যে বা যে কোনো একটা সংস্থার সাথে। সে কারণে এটা রাজনৈতিক পরিবেশের উপাদান, বিকজ এটা সরকারের উপর ডিপেন্ড করে, কোন সরকারের পররাষ্ট্র নীতি কিরকম এটার উপর ডিপেন্ড করে। আর আইন হচ্ছে কোনো সরকারের উপর ডিপেন্ড করে না, এটা করা হয় ওই দেশের জন্য, ওই জনগণের জন্য বা সম্পূর্ণ বিশ্ববাসীর জন্য। তখন আমরা সেই এক একটা আইন, যেমন VAT Act 2K15 এগুলো অ্যামেন্ডমেন্টস, তখন আমরা সেগুলোকে বলে থাকি যেগুলো আইন। আর যদি বলা হতো কোনো প্যাক্ট বা চুক্তি, তখন আমরা সেটাকে বলতাম রাজনৈতিক পরিবেশের উপাদান। সো দুটোর মধ্যে একটু ডিফারেন্সটা একটু মনে করে রেখো নেক্সট টাইম, যাতে করে আমাদের এগুলো আরো ফাস্ট অ্যান্সার করতে পারি। আজকে আমি খুবই খুশি হয়েছি যে তোমরা এখন ঝটপট আমাকে এটা অ্যান্সারটা করে দিয়েছো। তাহলে এখন চলে যাই অর্থনৈতিক। আচ্ছা, অর্থনৈতিক নিয়ে আরেকটা প্রশ্ন করব, সেটা হচ্ছে যে প্রশ্ন না, একটা ইনফরমেশন তোমাদেরকে জানিয়ে রাখি যে বিভিন্ন দেশের কিছু উপাদান থাকে, যে উপাদানগুলো আমাদের জন্য অর্থকরীয় হয়, আবার সেগুলো আমাদের দেশের নিজস্ব প্রাকৃতিক সম্পদ হয়। যেমন সোনালী আঁশ, সোনালী আঁশ যদি তোমাকে বলা হয় সেটা কিন্তু তখন তোমার জন্য হবে অর্থনৈতিক, বিকজ পাট তো প্রাকৃতিক বুঝতে পারছি, কিন্তু প্রাকৃতিক হওয়া সত্ত্বেও এটা তোমার জন্য একটা সোনালী আঁশ, অর্থাৎ এটা তোমার জন্য একটা অর্থকরী ফসল, অর্থনৈতিক। আবার সাদা যেটা বলা হয় হোয়াইট গোল্ড বা সাদা স্বর্ণ, শ্বেত স্বর্ণ বলা হয় বাংলায়, তো এই হোয়াইট গোল্ডটা বলা হয় চিংড়ি মাছকে। এটা আমার মনে লিখে না দিয়ে একটু মুখে বলি, যারা মনে করছো যে লিখে রাখতে চাও একটু পাশে কোথাও টুকে নিতে পারো। সোনালী আঁশ, দেন হচ্ছে হোয়াইট গোল্ড। আবার লিকুইড গোল্ড, একটু ঝটপট লিখে আমাকে কে কে বলতে পারো লিকুইড গোল্ড বলতে কি বোঝায়? ঝটপট আমি জাস্ট একদম ফার্স্টে যারা আমাকে দুইটা বা তিনটা অ্যান্সার দিতে পারবে, আমি ফার্স্ট দুটো বা তিনটা অ্যান্সার নিয়ে নিব। একটু ঝটপট বলো লিকুইড গোল্ড বলতে কি বোঝায়, খুব ঝটপট। আমি কিন্তু বেশি একটা সময় দিব না, আমাদের আরো কিছু টপিক আজকে পড়তে হবে।
আচ্ছা, মেহেদি হাসান বলেছো ব্যবসা শিক্ষাটা না নিতে, খালি প্যারা আর সিট কম। কোথায় সিট কম? হ্যাঁ, কোথাও সিট কম না, অনেক অনেক সিট, অনেক স্কোপ, এবং সবাই পড়তে চায়। লিকুইড গোল্ডের একটা অ্যান্সার পেয়েছি। অরূপ, অরূপ বলেছে তরল সম্পদ, ওটা তো লিকুইড অ্যাসেট। আমি তো জিজ্ঞেস করেছি লিকুইড গোল্ড। পেট্রোলিয়াম বলেছো ফ্যাসাল। মেহেদি বলেছে চিংড়ি, এটা তো বলেই দিলাম, এটা তো হোয়াইট গোল্ড। গুগল করতে যেও না। ওকে, কেউ রাইট অ্যান্সার দিতে পারোনি, সবাই গুগল করছো। তো আমি এর মধ্যে একটু অ্যান্সারটা নিয়ে নিই। ইলিশ বলেছো শাকিল। শাকিল, ইলিশ কি লিকুইড? ইলিশে কি লিকুইড হওয়া উচিত? ইসমাইল বলেছো আলফা এইচ লিকুইড গোল্ড। নো, পেট্রোলিয়াম, গ্যাস, তেল। যিশু, তুমি অনেকটা এগিয়ে গিয়েছো, তারপরেও ঠিক বলতে পারোনি। আমি অ্যান্সারটা দিয়ে দিচ্ছি, আর কষ্ট করতে হবে না, কাউকে গুগল করতে হবে না। লিকুইড গোল্ড হচ্ছে অলিভ অয়েল। অলিভ অয়েল, এটাকে বলা হয় ইটালি, স্পেন, এই কান্ট্রিগুলোতে লিকুইড গোল্ড বলা হয় অলিভ অয়েলকে। ঠিক আছে, তো ইটালিতে যখন অলিভ অয়েল চাষ হচ্ছে, সেই লিকুইড গোল্ড ওদের জন্য একটা অর্থকরী ফসল। সো এই যে বললাম অর্থকরী ফসল, এই অর্থকরী ফসলটা আবার আমার প্রাকৃতিক পরিবেশের উপাদান, এটা একটু মনে রাখো। যে বললাম তোমার পাটের কথা বললাম, আবার হতে পারে আমাদের জামদানি শিল্প, এগুলো কিন্তু আমাদের প্রাকৃতিক পরিবেশের উপাদান। ইলিশ মাছ, পদ্মার ইলিশ মাছ, যেটা কিনা আমাদের প্রধানমন্ত্রী নিয়ে গেছেন আমাদের দেশের পক্ষ থেকে গিফট হিসেবে ইন্ডিয়ার জন্য, সেই ইলিশ মাছটা কিন্তু আমাদের জন্য প্রাকৃতিক সম্পদ এবং প্রাকৃতিক পরিবেশের অন্তর্গত। সিমিলারলি ইটালির অলিভ অয়েল, লিকুইড গোল্ড, এটাও কিন্তু আমাদের জন্য প্রাকৃতিক পরিবেশের উপাদান। আচ্ছা, যারা এতক্ষণ ধরে গেস করছিলে পাচ্ছিলে না, একদম মন খারাপ করো না। এই যে আমরা তো ক্লাস করছি শেখার জন্য, তাই না? আমরা ভুল করবো, আমি তোমাদের ভুলগুলো শুধরে দিব, দেন আমরা নতুন নতুন জিনিস শিখবো, কিন্তু আমাদের লাইফ ক্লাসের একটা অন্যতম উদ্দেশ্য। অলরাইট, সো লিকুইড গোল্ড জানা হয়ে গেল। এখন তাহলে চলে যাচ্ছি আমাদের নেক্সট একটা টপিকে। ওকে, আমার মনে হয় আমাদের নেক্সট টপিকটা আমি ফার্স্ট পেপার থেকেও কিছু জিনিস রেখে দিয়েছি। ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, দুটো টপিক নিয়ে আমাদের নেক্সট ম্যানেজমেন্ট ক্লাসটাতে মনে হয় কথা বলে নিলে ভালো হয়, তাহলে আমাদের ক্লাসের একটা ফ্লো থাকবে। সো দেখা হচ্ছে আমাদের ঠিক আগামী ক্লাসটাতে ঠিক রাত 9টায়। আর মনে করে ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর আমাদের নেক্সট ক্লাসে ঠিক রাত 9টায় দেখা হচ্ছে ম্যানেজমেন্ট পার্ট 2-তে।